হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন ডব্লিউবিসিএস। ভিশন ডব্লিউবিসিএসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ডব্লিউবিসিএস 2024 মেন্স পেপার 3 ইন্ডিয়ান জিওগ্রাফিকে টার্গেট করে যে মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ আলোচনা করছি তার সেট নাম্বার 4 নিয়ে আলোচনা করব। এখানে লেখা মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ অর্থাৎ এইগুলো থেকে পরীক্ষায় আসতে পারে, এই যে ফ্রেজটা আমি ব্যবহার করছি কেন সেটা শোনার জন্য তোমরা কিন্তু অবশ্যই সেট 1 দেখবে আশা করছি। সেট 4 দেখতে এসেছো মানে সেট 1 তোমাদের দেখা কমপ্লিট, কারণ তোমরা যদি এটা একদম নির্দিষ্ট ধারাবাহিকভাবেই কমপ্লিট করো তবেই কিন্তু এর সামগ্রিক উদ্দেশ্য সফল হবে। তা না হলে এটা এমন কেউ ভেবে নিও না যে র্যান্ডাম ইউটিউব ভিডিও চলে আসলো দেখে নিলাম হয়ে গেল, ব্যাপারটা এরকম কিন্তু না। এটা অনেক ওয়েল প্ল্যান্ড, অনেক সুন্দরভাবে ডিজাইন করা। এখানে আমরা যতগুলো সেট রেডি করছি এটা আপ টু মেন্স এক্সাম 2 দিন করে কিন্তু আপলোড হতে থাকছে, রাইট? চলো তাহলে তোমাদের সাথে আর সময় নষ্ট না করে শুরু করা যাক। সেট নাম্বার 4 এর প্রথম কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স হ্যাজ কন্ট্রিবিউটেড মোস্ট সিগনিফিক্যান্টলি টু দ্য ওয়েস্টার্ন মাইগ্রেশন অফ দ্য ভাগীরথী হুগলি সিস্টেম ডিউরিং দ্য লেট কোয়াটারনারি পিরিয়ড? তার মানে এই প্রশ্নটা আলোচনা শুরু করার আগে একটা তথ্য আমাদের কাছে চলে আসছে যে লেট কোয়াটারনারি যে পিরিয়ড রয়েছে, এই লেট কোয়াটারনারি পিরিয়ডে ভাগীরথী হুগলি নদী ব্যবস্থা যেটা, অর্থাৎ ভাগীরথী হুগলি কেন বলা হচ্ছে, কারণ ভাগীরথী হিসাবে এটা ওয়েস্ট বেঙ্গলে ফ্লো করেছে, মানে গঙ্গা হিসাবে ঢোকার পরেতে ফারাক্কার কাছ থেকে ভাগীরথী হিসাবে তো ফ্লো হচ্ছে, এবং সেই নদীরই একটা অংশ হুগলি হিসাবে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার নবদ্বীপের কাছ থেকে প্রবাহিত হচ্ছে, তাই তো? সেই নদীটার যে লোয়ার ফ্লো সেটা, এই কারণে ভাগীরথী হুগলি। তাহলে কি বলা হচ্ছে যে এই ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে কিছুটা মাইগ্রেশন হয়েছে লেট কোয়াটারনারি পিরিয়ডে, এবং সেই মাইগ্রেশনের জন্য কোন নদী ব্যবস্থা দায়ী? ঠিক সেটা ক্ষেত্রে আমরা বলতে পারি যে দামোদর নদী ব্যবস্থা দায়ী, রাইট? দামোদর নদী ব্যবস্থাকে এক্ষেত্রে আমরা দায়ী করতে পারি। মেনলি আমরা যদি দেখি যে ভাগীরথী হুগলি নদী ব্যবস্থা যেটা, এই ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটি নদীর রোল প্লে কিন্তু এই দামোদর করছে। ওয়েস্টার্ন সাইড থেকে আগত যে নদী, যেটা খামারপাত হিল থেকে উৎপত্তি লাভ করছে, তাই তো? তাহলে সেটাকে আমরা ডেফিনেটলি বলতে পারি যে এই নদী ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সেডিমেন্টেশনের জন্য। এবং উলুবেরিয়ার কাছে কমলপুর নামক যে জায়গা রয়েছে সেই জায়গাতে এটি ভাগীরথীর সাথে এসে, মানে ভাগীরথী বলবো না, হুগলি নদীর সাথে এসে মিলিত হচ্ছে। দেখো এবার প্রশ্ন হচ্ছে যে কেন এটাকে আমি দামোদর বলছি, দামোদর হওয়ার পিছনে এক্সপ্লেনেশনটা কি রয়েছে না, বর্তমানে আমরা যেখানে ভাগীরথী হুগলি নদী ব্যবস্থা দেখছি এটা কিন্তু আগে ছিল না। মূলত গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ যেটা, সেটা ক্রমাগত পলি সঞ্চয় করেছে, এবং অ্যাভালসান বলে যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি নদী জিওমরফোলজির ক্ষেত্রে, তার স্থানান্তর হয়েছে, টেকটনিক এজের কারণে স্থানান্তর হয়েছে। এবার এই যে স্থানান্তর হয়েছে এইটার কারণ কি? ভাগীরথী হুগলি চ্যানেলটা ধীরে ধীরে পশ্চিম দিকে সরে এসছে, অর্থাৎ এই যে প্রবাহ পথ এটা বলা হচ্ছে এরকমভাবে শিফট করে গেছে, এরকমভাবে শিফট করে গেছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে দামোদরের যে অতিরিক্ত বেশি পরিমাণে পলি সঞ্চরণ, সেটা বলা যেতে পারে, ঠিক আছে? এবার এইটা কেন হয়েছে না, প্রধান কথা হচ্ছে দামোদরকে আমরা দেখবে সরো অফ বেঙ্গল বলে থাকি, তাই তো? এই যে সরো অফ বেঙ্গল বলা হয় তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই নদী ব্যবস্থাতে ব্যাপক পরিমাণে পলি সঞ্চয়। স্বাভাবিকভাবে যখন নদীতে পলি সঞ্চয় হবে, নদীর যে রিভার বেড, সেই রিভার বেড ক্রমশ ভরে যেতে থাকবে, এবং রিভার বেড ক্রমশ ভরে গেলে বন্যা স্বাভাবিক হবে। ফলে নদীর যে তলদেশ, মানে একদম আমি প্রপার অঞ্চলটা বলছি, রিভার বেড, সেটা ক্রমশ উঁচু হতে থাকে। এই যে দামোদর, ঠিক আছে, দামোদর স্পেসিফিক্যালি আমরা যদি দেখি এই সেডিমেন্টেশনের থ্রু দিয়ে, রাইট, এই ভাগীরথী হুগলি নদীর প্রবাহপথকে প্রভাবিত করছে।
কারণ দামোদরের অন্যান্য যে অংশগুলো আমরা দেখতে পাবো, যেগুলো আগে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ, সরস্বতী এগুলো ছিল, এগুলো পুরোপুরিভাবে ব্যাপক প্রভাব বিস্তার করেছে তাদের সঞ্চয়ের মাধ্যমে এই ভাগীরথী হুগলি নদীর ওপর। এবার বাকি যে নদীগুলির কথা বলা হচ্ছে তার মধ্যে তিস্তা দেখো, তিস্তা কিন্তু পুরোপুরিভাবে ব্রহ্মপুত্র নদীর সাথে সম্পর্ক, ব্রহ্মপুত্র নদ বলবো, তার সাথে সম্পর্কযুক্ত। এই অজয় তুলনামূলকভাবে মনে হতে পারতো যে দামোদরের একই গোত্রীয় নদী, কিন্তু অজয়ের এক্সকিউজ মি, অজয়ের যে পলিসঞ্চরণ ক্ষমতা বা পলিসঞ্চয়ন ক্ষমতা, এটা তুলনামূলক অনেকটা কম, সেই কারণে এটাকে আমরা কনসিডারেশন আনছি না। মহানন্দা আবার আমরা যদি দেখি মূলত ভাগীরথী হুগলি প্রবাহকে কিন্তু এটা প্রভাবিত করছে না, এটা গঙ্গার মূল প্রবাহকে প্রভাবিত করছে। ফলে এই কারণে আমরা দামোদর নদকে এটার জন্য দায়ী করছি। এবং একটা শব্দ আমি এখানে লিখে দিচ্ছি, দ্যাট ইজ ডেল্টাইক অ্যাগ্রেডেশন। এই শব্দটা মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং কোন টাইম পিরিয়ড? লেট কোয়াটারনারি পিরিয়ড। এই টাইম পিরিয়ডটা প্রশ্নে দেওয়া আছে, এটাও কিন্তু কোনো সময় আমার আনসার হতে পারে। চলো কোয়েশ্চেন নাম্বার 2-তে যাই। দ্য বারিন্দ ট্র্যাক্ট ডিফার্স ফ্রম বাগরি প্লেন প্রাইমারিলি বিকজ অফ। আমরা দুটো বিষয় এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বারিন্দ অঞ্চলের কথা বলা হচ্ছে, আর একটা এখানে উল্লেখ করা হচ্ছে বাগরি অঞ্চলের কথা। চরিত্রগতভাবে দুটোই কিন্তু আমাদের যে প্লেন রিজিয়ন রয়েছে এই প্লেন রিজিয়নের অন্তর্গত, এবং দুটো জায়গার উৎপত্তি কিছু আলাদা রকমভাবে আমরা দেখতে পাবো। বেসিক্যালি এই যে বারিন্দ, বা এটাকে আমরা বাংলায় বলে থাকি বরেন্দ্রভূমি, তাই তো? এই বরেন্দ্রভূমি মূলত মালদা জেলার উত্তর পূর্ব দিক এবং দিনাজপুর জেলার কিছু অংশ নিয়ে গঠিত। এবং এই জায়গাটা বরেন্দ্রভূমি বা বারিন্দ ট্র্যাক্ট যেটাকে বলা হচ্ছে, এটা স্পেসিফিক্যালি কি বলতো? এটা হচ্ছে স্পেসিফিক্যালি ভাঙড় ল্যান্ড। এটা হচ্ছে স্পেসিফিক্যালি ভাঙড় ল্যান্ড। তাহলে এই যে ভাঙড় ল্যান্ড আমরা পাচ্ছি বারিন্দ ট্র্যাক্ট, এটার অবস্থান আমরা বললাম, এবং অবস্থান চরিত্রগতভাবে এটা ভাঙড়। কিন্তু অন্যদিকে বাগরি যে অঞ্চলটা, এই বাগরি অঞ্চল স্পেসিফিক্যালি ভাগীরথীর যে ইস্টার্ন সাইড সেই জায়গাতে অবস্থিত, মোটামুটিভাবে ইস্টার্ন সাইডে অবস্থিত। এবং এটা স্পেসিফিক্যালি আমরা উল্লেখ করতে পারি নিউ অ্যালুভিয়াম টাইপের মাটি দ্বারা গঠিত। তাহলে নিউ অ্যালুভিয়াম টাইপ যখনই আমি বলবো, এটা কিন্তু হয়ে যাবে অ্যাজ খাদার। তাহলে বাগরি এবং বারিন্দ এবং বাগরি, এদের মধ্যে প্রধান পার্থক্য কি হচ্ছে? এদের মধ্যে প্রধান যেটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে তাদের গঠন। এবং এখানে জানতে চেয়েছে যে বারিন্দ ট্র্যাক্ট ডিফার্স ফ্রম দ্য বাগরি প্লেন প্রাইমারিলি বিকজ অফ, তাহলে প্লিস্টোসিন অ্যালুভিয়াম। তাহলে প্লিস্টোসিন অ্যালুভিয়াম, এটা তো অ্যালুভিয়ামের পার্থক্যের কথা আমরা বলছি, আমরা তো অ্যালুভিয়ামের পার্থক্যের কথা বলছি। এখানে অনেকজনের এটাও মনে হতে পারে যে আরেকটা অপশন দেওয়া আছে সেডিমেন্টেশন রিলেটেড। দেখো, সেই সেডিমেন্টেশনটা কিন্তু মেরিন সেডিমেন্টেশন। এই কারণেই কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। মেরিন সেডিমেন্টেশন কেন হবে? আমরা এই বাগরি অঞ্চল বলো বা বারিন্দ অঞ্চল বলো, আমরা কোথায় এটাকে কোথায় কোন জায়গাতে দেখতে পাচ্ছি বলো তো? এক্স্যাক্টলি লোকেশন কোথায়? এক্স্যাক্টলি লোকেশন ওয়াইজ যদি তোমরা দেখো, এটাকে আমরা দেখবো এই জায়গাটাতে না, এই যে অঞ্চলটা আমরা এই দিকের অঞ্চলটাতে দেখতে পাবো, তাহলে কোস্টাল রিজিয়ন থেকে অনেকটা দূরে। ফলে এই মেরিন সেডিমেন্টেশনের কোনো সম্পর্ক এখানে নেই। সো দ্যাট ইজ ওয়াই এটা আমরা অ্যালুভিয়াম এবং প্লিস্টোসিন যুগে, এই প্লিস্টোসিন যুগে আমরা কিন্তু প্লেন রিজিয়নকে পাই। যদি একদম হিমালয় পার্বত্য অঞ্চল থেকে আমরা দেখি, গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়, শিওয়ালিক হিমালয় এবং প্লেন, এই চারটে আমরা যদি দেখি, চারটে তার নির্দিষ্ট সময়কাল রয়েছে। আমি যদি এটাকে এরকমভাবে ভাগ করি, গ্রেটার, মিডিল, শিওয়ালিক এবং প্লেন, তাহলে গ্রেটার হিমালয় এটা আমরা পাবো ইওসিন পিরিয়ডে, এটা প্রত্যেকে মনে রাখবে। মিডিল হিমালয় আমরা মোটামুটি এটাকে মিওসিন পিরিয়ডে বলতে পারি। শিওয়ালিক এটা আমরা পাবো প্লিওসিন পিরিয়ডে, এবং এই যে প্লেন রিজিয়ন এটা হচ্ছে প্লিস্টোসিন পিরিয়ডে, এটাকে আমরা পাচ্ছি প্লিস্টোসিন পিরিয়ডে। তাহলে ইওসিন, মিওসিন, প্লিওসিন, প্লিস্টোসিন। এই প্লিস্টোসিন যুগে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা আমরা উল্লেখ করতে পারি, কি না, এই প্লিস্টোসিন পিরিয়ডে কাশ্মীর অঞ্চলের যে
কারেওয়া মাটি রয়েছে। এই কারেওয়া সয়েল কিসের জন্য বিখ্যাত? কারেওয়া সয়েল এটাও কিন্তু একটা ল্যাকাস্ট্রাইন গ্লেসিয়েটেড মাটি। এই মাটিতে স্পেসিফিক্যালি আমরা কি পাই? ল্যাকাস্ট্রাইন গ্লেসিয়েটেড মাটি। এই মাটিতে বেসিক্যালি আমরা যে স্যাফরন কাল্টিভেশন, এই স্যাফরন কাল্টিভেশন আমরা পেয়ে থাকি, তাই তো? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই প্লিস্টোসিন অ্যালুভিয়াম, ইট উইল বি দ্য আনসার। ওকে, সো ডেল্টাইক অরিজিন কেন হলো না? কারণ এটা ডেল্টার কাছাকাছি নয়, মেরিন সেডিমেন্টেশন, সেই কারণে। আর রেনফলের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। আই থিঙ্ক পুরো কোয়েশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। সো লেটস গো ফর কোয়েশ্চেন নাম্বার 3। উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচড? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে? আমরা অলরেডি বারিন্দ আর বাগড়ি এই মাত্র আগের প্রশ্নটাতে আলোচনা করলাম, যে দুটো বিষয় সম্বন্ধে আলোচনা করলাম। এবার আমরা বাকিটা দেখি। তাল, দেখো তাল শব্দের অর্থ কি? তাল শব্দের অর্থ হচ্ছে লেক। এবং আমি যদি এটাকে আরও প্রমিনেন্টলি লিখি তাহলে এটা লেখা যেতে পারে যে ডাউনল্যান্ড বা অবনমিত ভূমিভাগ, তবেই তো সেখানে লেক তৈরি হবে। ডাউনল্যান্ড বা অবনমিত ভূমিভাগ, এটা অর্থ হচ্ছে তালের। তাহলে এই যে তাল বা দিয়ারা সমভূমি দেখা যায়, এই তাল বা দিয়ারা সমভূমির ক্ষেত্রে সবথেকে ভালো এক্সাম্পল আমরা বলতে পারি তাল বা দিয়ারা সমভূমি প্রকৃত অর্থে কি না, তাল বা দিয়ারা সমভূমি হচ্ছে অবনমিত ভূমিভাগ, যেটা রয়েছে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে দেখা যায়। ঠিক ডুয়ার্স, দেখো ডুয়ার্স শব্দের এই যে অর্থ, এটা অ্যাকচুয়ালি বলা হয় ডোরস টু দ্য ভুটান হিল, ডোরস টু দ্য ভুটান হিল সেই হিসেবে ডুয়ার্স, এবং বলা হচ্ছে ডেল্টাইক মার্শল্যান্ড। তাহলে দেখো তাল, পিডমন্ট গ্রাভেল ডিপোজিট, তাই কি? পিডমন্ট গ্রাভেল ডিপোজিট কোনটা? আমরা যদি পিডমন্ট গ্রাভেল ডিপোজিট দেখি, অর্থাৎ পাদদেশীয় সমভূমি অঞ্চল, এই পাদদেশীয় সমভূমি অঞ্চলে যে গ্রাভেল ডিপোজিট রয়েছে, এই জায়গাটাতে যে গ্রাভেল ডিপোজিট হচ্ছে তাকে আমরা কি বলতে শিখেছি? ভাবর অঞ্চল। গ্রাভেল ডিপোজিট, পোরাস ল্যান্ড, সমতলভূমি অঞ্চল, পোরাস মানে যেখানে প্রবেশতা বেশি, সেটা হচ্ছে ভাবর অঞ্চল। তাহলে কখনোই তাল আমরা সেখানে বলতে পারি না। আমরা কি তালকে সেখানে উল্লেখ করতে পারি? ডেফিনেটলি পারি না। তাহলে তালের সাথে এটা ম্যাচ কিন্তু করছে না। তাহলে ফার্স্ট অফ অল অপশন এ ক্যান্সেল আউট করা যেতে পারে। নেক্সট কি বলা হচ্ছে? নেক্সট বলা হচ্ছে ডুয়ার্স, ডেল্টাইক মার্শল্যান্ড। না, এই যে ডেল্টাইক মার্শল্যান্ড, আমরা ডুয়ার্স কি করে? মার্শল্যান্ড তো একরকম জিনিস, আবার ডেল্টাইক, তাহলে ডুয়ার্স কি আমরা একদম দক্ষিণ 24 পরগনা অঞ্চলে দেখতে পাবো? ডেফিনেটলি দেখতে পারবো না। তাহলে এই যে মার্শল্যান্ড, এই মার্শল্যান্ডগুলোকে আমরা বলতেই পারি না, ঠিক আছে? বরং ডেল্টাইক মার্শল্যান্ডকে আমরা কি বলতে পারি? ডেল্টাইক মার্শল্যান্ডকে আমরা বাদাবন বলতে পারি, ঠিক আছে? এই যে অঞ্চল রয়েছে বাদা রিজিয়ন বলতে পারি ডেল্টাইক মার্শল্যান্ডকে, সুন্দরবন অঞ্চলে দেখা যায়। বারিন্দ ওল্ডার অ্যালুভিয়াম, তাহলে এটাও হলো না। বারিন্দ ওল্ডার অ্যালুভিয়াম আপল্যান্ড, দেখো যখন আমি বারিন্দ এখানে পড়ছিলাম আগে, এই বারিন্দ ট্র্যাক্টটা আমি ডাইরেক্টলি লিখেছিলাম এখানে, দ্যাট ইজ ভাঙর ল্যান্ড, দ্যাট মিন্স ওল্ডার অ্যালুভিয়াম। প্লিস্টোসিন যুগে আমরা পেয়েছি ওল্ডার অ্যালুভিয়াম, তাহলে ডেফিনেটলি এই বারিন্দ একদম ঠিকঠাক আছে। বাগড়িটা দেখে নাও, ল্যাটেরাইটিক ইরোশন সারফেস। না, বাগড়ি আমরা কি পড়লাম? বাগড়ি আমরা পড়লাম কোয়েশ্চেন নাম্বার 2-তে পড়েছি, বাগড়ি হচ্ছে নিউয়ার অ্যালুভিয়াম, তাহলে এটাকে আমরা বলছি অ্যাজ খাদার রিজিয়ন, তাই তো? এটা হবে খাদার রিজিয়ন। সো এক্ষেত্রে এই ডি অপশনটাও ঠিক না। আমাকে বলেছে কোনটা ঠিক, এখানে কারেক্টলি ম্যাচ কোনটা বলেছে, কারেক্টলি ম্যাচড। সো আমার এক্ষেত্রে কারেক্টলি ম্যাচ হচ্ছে বারিন্দ, এটা হচ্ছে বারিন্দ ল্যান্ড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কি বলা হচ্ছে? দ্য অকারেন্স অফ ইনভার্টেড রিলিফ ইজ মোস্ট লাইকলি টু বি অবজার্ভড ইন হুইচ জিওমরফিক রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এই যে ইনভার্টেড রিলিফ, আমরা তাহলে কি জিনিসটা আগে বুঝে নিই। দেখো ইনভার্টেড রিলিফ হচ্ছে ভূপ্রকৃতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বা বৈপরীত্য ভূমিরূপ, আমরা সাধারণত এটাকে বলে থাকি, তাই তো? বৈপরীত্য ভূমিরূপ জিনিসটা কি? এটা দেখতে পাওয়া যায় মূলত সেই সমস্ত অঞ্চলে যেখানে ভূমিভাগের অ্যাক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বলা যেতে পারে কোনো একটা পার্টিকুলার অঞ্চল, একটা নদী খাত ছিল এরকম, এই নদী খাত দিয়ে নদী প্রবাহিত হতো। এবার কোনো কারণে এই নদী খাতটা তো অবনমিত অংশ, ডিউ টু ডিপোজিশন, দেখো
এই জায়গা থেকে ক্ষয়ে ক্ষয়ে এরকমভাবে আসছে, এই জায়গাটাতে সঞ্চিত হচ্ছিল। লেট সাপোজ এটা সঞ্চিত হচ্ছে, সঞ্চিত হয়ে হয়ে কি হয়েছে, এর প্রোফাইলটা এখন এই রকম হয়ে গেছে। দেখো এই চেঞ্জ যে প্রোফাইল যেটা হয়েছে, কাইন্ড অফ এরকম হয়ে গেছে। তাহলে এই যে মাঝখানের অংশটা উত্থান লাভ করে গেল, আমরা যদি দেখি এই জায়গা থেকে ইরোডেড মেটেরিয়াল এখানে আসলো, এসে দেখো এই জায়গাটা এখন কি হয়ে গেছে, আগে এই জায়গাটা ছিল নিচু, সরি এই জায়গাটা উঁচু ছিল, এই জায়গাটা এখন নিচু হয়ে গেছে, আর এই জায়গাটা এখন এরকম হয়ে গেছে, আপলিফটেড হয়ে গেছে মনে হচ্ছে। এই ধরনের যে অংশ, এইটাকে আমরা বলে থাকি ইনভার্সান রিলিফ বা ইনভার্টেড রিলিফ। মূলত কোথায় দেখা যায়, মূলত এই সমস্ত অঞ্চলগুলো আমরা ওই পুরানো পলিগঠিত অঞ্চল হিসেবে বারিন্দ ভূমিভাগে দেখতে পাবো। কেন? কারণ দেখো এটা একটা প্লিস্টোসিন যুগে গড়ে ওঠা অর্থাৎ প্রাচীন ধরনের ভূমিভাগ রয়েছে। এবার পুরানো যে নদীখাতগুলি ছিল সেগুলো এই অঞ্চলে এসে তাদের মালপত্র যা নিয়ে ভেঙে টেঙে নিয়ে আসছিল সেগুলোকে সঞ্চয় করেছে, ফলে এই জায়গাটা পাশাপাশি অঞ্চলের থেকে একটুখানি উঁচু হয়ে অবস্থান করছে। এমনটা নয় যে পাহাড় হয়ে গেছে, এটাকে আমরা এলিভেটেড অ্যালুভিয়াল প্লেন হিসাবে উল্লেখ করি, এলিভেটেড অ্যালুভিয়াল প্লেন হিসাবে উল্লেখ করে থাকি। এই বারিন্দ অঞ্চলে এই ধরনের অংশ আমরা দেখতে পাবো, কিন্তু নিউ ডেল্টাইক প্লেনে কি হবে না, হবে না। তরাই অঞ্চল কোথাও আমরা দেখতে পাবো না। সুন্দরবন তো একটা জায়গার নাম, ফলে ওটাকে এমনি বাদ দেওয়া যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ রাঢ় বেঙ্গল? তাহলে রাঢ় বেঙ্গল বলতে আমরা কোন জায়গাটাকে বুঝি, এটা আগে আমাদের প্রশ্ন হওয়া উচিত যে রাঢ় বেঙ্গল কোন জায়গাটা। দেখো রাঢ় মানে হচ্ছে স্টোনি ল্যান্ড। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম দিকের যে সমতল ভূমি দেখা যায় সেই সমতল ভূমিকে আমরা বলতে পারি, রাইট। আমি একটুখানি বিষয়টা দেখিয়ে দিই। ধরে নেওয়া যাক এই আমাদের ওয়েস্ট বেঙ্গল। এবার এই জায়গা থেকে ধরো গঙ্গা নদী এন্ট্রি করছে মোটামুটিভাবে, এটা পদ্মা হিসেবে চলে যাচ্ছে, এই হচ্ছে ভাগীরথী হুগলি। এবার এই ভাগীরথী হুগলি এই দিকে, আর আরও পশ্চিম দিকে আমরা যদি দেখি এই পশ্চিম দিকের এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণভাবে মালভূমি অঞ্চলের অংশ। তাহলে এই যে মাঝখানটা পড়ে থাকছে মোটামুটিভাবে, ছবিটা থেকে বোঝার চেষ্টা করে নাও, এই যে মাঝখানে গ্রিন কালার যে অংশটা, এটাকে বলা হয় রাঢ় প্লেন। কারণ এই পশ্চিম দিকের যে উঁচু ভূমিভাগ রয়েছে এখান থেকে ধুয়ে এসে সমস্ত নদীগুলি, যেমন ধরো দামোদর বলা যেতে পারে, ময়ূরাক্ষী বলা যেতে পারে, এই নদীগুলি ধুয়ে এসে এই জায়গাতে সঞ্চিত হয়েছে। ফলে এখানে আমরা কি কি দেখতে পাবো আগে দেখি, এই জায়গাটাতে আমরা কি কি চরিত্র পাবো। ফেরোজেনাস ল্যাটেরাইটিক ক্রাস্ট, ডেফিনেটলি লৌহ জাতীয় উপকরণ, ফেরাস কম্পোনেন্টের কথা বলা হচ্ছে। এই যে ফেরোজেনাস, তাহলে ডেফিনেটলি ফেরোজেনাস কম্পোনেন্ট আমরা এখানে পাবো। ওকে, সিজনাল স্ট্রিম ফ্লো, একদম ঠিক, এখানে সিজনাল স্ট্রিম ফ্লো আমরা পাবো। কেন সিজনাল স্ট্রিম ফ্লো পাবো? কারণ দেখো এই জায়গাতে কোনো নিত্যবহ নদী কিন্তু প্রবাহিত হবে না। এই জায়গাতে নিত্যবহ নদী কি প্রবাহিত হবে? নিশ্চয়ই হবে না। এখানে আমরা এপেমেরাল কিছু স্ট্রিম দেখব যেগুলো কেবলমাত্র বর্ষাকালে পরিপূর্ণতা লাভ করে, বাকি অন্য সময়তে খুব একটা পরিপূর্ণ থাকে না, এটাও একদম ঠিক কথা। ইনসেলবার্জ টোপোগ্রাফি, আচ্ছা ইনসেলবার্জ টোপোগ্রাফি কি বলো তো? ইনসেলবার্জ টোপোগ্রাফি হচ্ছে মেনলি মরু অঞ্চলে এগুলো দেখা যায়, বাট স্টিল আমি বলে দিচ্ছি যে ইনসেলবার্জ মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার অংশ রয়েছে যেটা অত্যন্ত হার্ড রক দ্বারা গঠিত হয়েছে। এবার সেই অঞ্চলটা সাপোজ আমি ধরে নিচ্ছি, জাস্ট সাপোজ এইটা হচ্ছে আমার সেই ভূমিভাগ অংশ ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, বুঝতে পারছো, ঢাল একটা তৈরি হয়েছে। এবার এই জায়গাতে কিছু আমরা এই রকম উচ্চভূমি পাবো, ঠিক আছে, এই রকম কিছু উচ্চভূমি পাবো যে উচ্চভূমিগুলো কঠিন শিলা দ্বারা গঠিত। এবার এগুলো কিন্তু খুব একটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়নি বা কম ক্ষয়প্রাপ্ত হয়েছে, ফলে এরা ওই স্তূপের মতো অবস্থান করছে, এরা স্তূপের মতো অবস্থান করছে। এই যে স্তূপের মতো অবস্থানকারী অংশ, রাইট, এই স্তূপের মতো অবস্থান করছে, এদেরকে বলা হয় ইনসেলবার্জ। তাহলে এই ইনসেলবার্জ টোপোগ্রাফি আমরা দেখতে পাবো, তার কারণ কি?
আমাদের যে হিল রিজিয়ান রয়েছে, এই হিল রিজিয়ানগুলো কিন্তু এই ক্যারেক্টারিস্টিক ফিচারটাকে খুব সুন্দরভাবে বহন করে। হিল রিজিয়ানের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি। আমাদের পশ্চিমের দিকে যে শুশুনিয়া, তারপর হচ্ছে অযোধ্যা, এই যে পাহাড়গুলো রয়েছে, এগুলো কাইন্ড অফ ইনসেলবার্জ ফরমেশন বলা যেতে পারে, টর ফরমেশন বলা যেতে পারে। এগুলো তো অ্যাকচুয়ালি পার্বত্য অঞ্চলের অংশ নয়, সেই হিসেবে বললাম আমি। তাহলে তিনটে স্টেটমেন্ট এখানে ঠিক, এটা আমি প্রমাণ করে দিলাম যুক্তিসঙ্গত। তাহলে ম্যাচিওর ডেল্টাইক ড্রেনেজ, এই জায়গাতে ডেল্টাইক ড্রেনেজ আমি কি করে পাবো? পাবো না, পেতে পারি না। সো কারেক্ট আনসার কোনটা হচ্ছে? অপশন সি, কারণ এটা দেখা যায় না। আমাকে সেটাই তো বলেছে, আমাকে তো এখানে সেটাই বলেছে যে নট এ ক্যারেক্টারিস্টিক ফিচার, তাই তো। আর রার, এই রার শব্দটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এর অর্থ হচ্ছে স্টোনি বেয়ার গ্রাউন্ড। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন যাবো। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য শার্প কন্ট্রাস্ট ইন গ্রাউন্ড ওয়াটার পোটেন্সিয়াল বিটুইন দ্য বারিন্দ অ্যান্ড বাগরি রিজিয়ন ইজ মেনলি ডিউ টু দ্য ডিফারেন্স ইন। তাহলে আমার এখানে আবার একটা তথ্য চলে আসলো যে বারিন্দ অঞ্চল এবং বাগরি অঞ্চল, একটা পুরানো পলিগঠিত অঞ্চল এবং একটা সামগ্রিক নতুন পলিগঠিত অঞ্চল, এই দুটি জায়গাতে আমরা দেখতে পাই গ্রাউন্ড ওয়াটারের ডিফারেন্স আছে, ভৌম জলস্তরের ডিফারেন্স আছে। কেন? মনসুন রেনফল, দেখো মনসুন রেনফলের ডিফারেন্স কি আমরা দেখতে পাবো এই দুটো অঞ্চলের মধ্যে? কখনোই না, মনসুন রেনফল দেখা যায় না, নট ইম্পর্টেন্ট। পপুলেশন ডেন্সিটি, দুটো জায়গাতেই অলমোস্ট আমরা সেম পাবো, যে তারা প্রচুর পরিমাণে জলকে কনজিউম করে নিচ্ছে, তার কারণে জলের অভাব হয়ে যাচ্ছে, এটাও একদম না। রিভার ডিসচার্জ, এই জায়গাতে রিভার ডিসচার্জের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায় না, কারণ অঞ্চল দুটি কিন্তু খুব একটা দূরবর্তী অঞ্চলে অবস্থিত নয়। অ্যাকুইফার পারমিয়াবিলিটি, দেখো দুটো অঞ্চল, এই যে বারিন্দ এবং বাগরি, সেই জায়গাতে শিলা গঠন আলাদা রয়েছে। ফলে আমরা যদি দেখি অ্যাকুইফার পারমিয়াবিলিটি, অ্যাকুইফার পারমিয়াবিলিটি মানে কি? ধরে নেওয়া যাক যে কোনো একটা ভূমিভাগ এরকম আছে, এই হচ্ছে আমার ভূমিভাগ, যে কোনো ঢাল হতে পারে বা কিছু। এবার এর নিচে অ্যাকুইফার মানে কি? একটা জলবাহী শিলাস্তর আমার দরকার, এরকম। এই যে জলবাহী শিলাস্তর রয়েছে, এই জলবাহী শিলাস্তরে ওপর থেকে যখন সারফেস ফ্লো হচ্ছে, ঠিক আছে, এই যে দেখবে বলা হয় গাছপালা লাগাতে, জল যাতে বেরিয়ে না যায়। তাহলে এই অঞ্চলে গাছপালা আছে, জলটা হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে না, বৃষ্টির পরে রান অফ হয়ে জলটা পেনিট্রেট করছে এরকমভাবে। যদি অ্যাকুইফার থাকে, অ্যাকুইফার মানে জলবাহী শিলাস্তর থাকে, তাহলে তো সেই জায়গাতে জলটা সঞ্চিত হবে। কিন্তু যদি ইমপারমিয়েবল না হয়, পারমিয়েবল রক হয়, এটা ক্রমশ নিচের দিকে চলে যেতে থাকবে, ফলে গ্রাউন্ড ওয়াটার লেয়ার অনেক নিচে হবে, ভৌম জলস্তর অনেক নিচে চলে যাবে। কিন্তু যদি জলবাহী শিলাস্তর থাকে, তাহলে এটা খুব বেশি নিচে যাবে না এবং এখানে সহজেই জল পাওয়া যাবে। এবং অনেক সময় দেখবে ওই যে আর্টেসিয়ান কূপ তোমরা পড়েছো না, জল উইদাউট এনি পাম্পিং বেরিয়ে আসে। ফলে এইরকম জায়গাতে যদি কানেক্টেড হয় এই জায়গা দিয়ে, এই জলস্তর এটা কিন্তু বেরিয়ে আসতে পারে, এটা আমরা বলতেই পারি। সো অ্যাকুইফার পারমিয়াবিলিটি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which one of the following river system has the largest catchment area entirely within India? আমি এই প্রশ্নে আসবো, তার আগে একটা বিষয় শুধু বলে দিই। দেখো এই যে আমি তোমাদের বলছিলাম প্রথমেই যে কোয়েশ্চেন টাফ বা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড মানে কিন্তু শুধুমাত্র 4টে স্টেটমেন্ট দিয়ে কোয়েশ্চেন করা না, স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে কোয়েশ্চেনের ইনডেপথ নলেজ থেকে। এখানে খুব ভালো করে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে বারিন্দ রিজিয়ন এবং বাগরি রিজিয়ন, এটা সম্পর্কে তোমরা এতদিন পড়েছো, কিন্তু এই জায়গা থেকে যে এইরকমই গ্রাউন্ড ওয়াটার পোটেন্সিয়াল নিয়ে প্রশ্ন হতে পারে, যে কোথায় গ্রাউন্ড ওয়াটার বেশি আছে, এবং এটা কিন্তু একদম, আমি এই মুহূর্তে বইয়ের নাম উল্লেখ করছি না, এটা কিন্তু একদম পরিষ্কার লাইন বাই লাইন লেখা আছে। একটু ভালো করে যে কোনো স্ট্যান্ডার্ড রেফারেন্স বই যদি তোমরা পড়ো, সেটা বাংলা হোক বা ইংরাজি, যেখানে হোক কিন্তু এটা পাবে। এবং আমি ঠিক তোমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো দিয়েই তৈরি করাতে চাইছি, যে তোমরা যদি কন্টিনিউয়াসলি এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও, এই ধরনের প্রশ্নগুলো পড়ে যাও, সর্বোপরি আমি যে কথাগুলো বলছি সেগুলোকে খাতায় নোট ডাউন করো। একটু সময়, কতক্ষণের ক্লাস হচ্ছে বলো? 35 মিনিট, 40 মিনিট, সপ্তাহে 2টো ক্লাস, ম্যাক্সিমাম 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট তোমার সময় আমি নিচ্ছি। সেটাকে একটুখানি নিজে নোট ডাউন করে নিলে দেখতে পাবে কত সুন্দরভাবে একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। সো প্লিজ গো ফর দ্যাট। ঠিক, চলো কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার সিস্টেম হ্যাজ দ্য লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া এন্টায়ারলি উইদিন ইন্ডিয়া? লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া আমরা যদি দেখি, কোন নদীর ক্ষেত্রে সব থেকে বড় ক্যাচমেন্ট এরিয়া মানে কি, এটাকে আগে আমাকে দেখতে হবে। না, ক্যাচমেন্ট এরিয়া মানে আমরা যদি লক্ষ্য করি
যে টোটাল একটা নদী ব্যবস্থা প্রবাহিত হচ্ছে, ঠিক একটা টোটাল নদী প্রবাহিত হচ্ছে, এই নদীর অনেক উপনদী থাকতে পারে। এবার সেটা যত দূরবর্তী অঞ্চল থেকে হোক না কেন, এটা যত দূরবর্তী অঞ্চল থেকে হোক না কেন, আমাকে এই একদম দূরবর্তী অঞ্চল থেকে আসা নদীটিকেও ধরতে হবে। এবং দেখব এই যে আমার মেন স্ট্রিম, যেটা এই যে মেন স্ট্রিম প্রবাহিত হচ্ছে, তাহলে সেই যতটা অঞ্চলের জলকে এ বার করে দিচ্ছে ওই ট্রাঙ্ক সিস্টেমের মাধ্যমে, এই টোটালটা হচ্ছে আমার ক্যাচমেন্ট এরিয়া বলা যেতে পারে। আমাদের দেশে যে ক্যাচমেন্ট এরিয়া রয়েছে তার সব থেকে বড় ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে গঙ্গা নদী ব্যবস্থা। প্রায় আমাদের ল্যান্ড মাসের 25%-এর বেশি, 26% অ্যারাউন্ড 9 লক্ষ স্কোয়ার কিলোমিটার নিয়ে আছে। কিন্তু সেখানে এখানে অপশনে নেই, তাহলে কৃষ্ণা রয়েছে অপশনে। কৃষ্ণা হচ্ছে 2.59 লাখ স্কোয়ার কিলোমিটার, গোদাবরী হচ্ছে 3.13 লাখ স্কোয়ার কিলোমিটার, মহানদী হচ্ছে 1.41 লাখ স্কোয়ার কিলোমিটার, আর নর্মদা হচ্ছে 98,000 সামথিং, মানে 0.98 স্কোয়ার কিলোমিটার। So correct answer definitely option B, Godavari, and it is the largest stream. Godavari is the largest and longest stream of peninsular India. It is the second longest stream of India, entire India. গঙ্গার পর গোদাবরীর অবস্থান। So 1465 কিলোমিটার, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবং এই গোদাবরী কিন্তু প্রায় টোটাল আমাদের ইন্ডিয়ার 10% ল্যান্ড মাস দখল করে আছে। গোদাবরীর যে প্রবাহপথ উৎপত্তি লাভ করছে নাসিকের কাছে একটা অঞ্চল থেকে, সেই জায়গা থেকে আমরা এটা পাচ্ছি, বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। নেক্সট, দ্য ফেনোমেনন অফ ব্রাস্ট অফ মনসুন ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ। এটা খুব সহজ কোয়েশ্চেন। দেখো, ব্রাস্ট অফ মনসুন, এই যে শব্দটা, আমি যদি শুধুমাত্র এই ব্রাস্ট শব্দটাকে দেখি, আমরা এটা লিখতে পারি সহজ ইংরাজিতে অ্যাজ সাডেন এক্সপ্লোশন। এখন কিসের ব্রাস্টের কথা বলা হচ্ছে না, এটা ব্রাস্টের কথা বলছে মৌসুমি, তাই তো। তাহলে মৌসুমি বিস্ফোরণ, অর্থাৎ হঠাৎ করে ব্যাপক পরিমাণে মৌসুমি বায়ুর দ্বারা বৃষ্টিপাত, এই বিষয়টাকে বোঝানো চাইছে। সো আমরা বলতেই পারি যে যখন ভারতবর্ষে প্রথম মৌসুমি বায়ু ঢোকে এবং শুকনো বহুদিন থাকার পর একটা ব্যাপক ওয়াটার ময়েশ্চার ল্যাডেন এয়ার যখন স্থলভাগে প্রবেশ করছে এবং প্রবেশ করে ব্যাপক পরিমাণে একটা বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাকে আমরা ব্রাস্ট অফ মনসুন বলছি। এটি ইনিশিয়ালি যখন হয়, তাহলে সাডেন ইনক্রিজ ইন রেনফল ডিউ টু অ্যাডভান্সমেন্ট অফ মনসুন, ফর্মেশন অফ ট্রপিক্যাল সাইক্লোন ইন বে অফ বেঙ্গল, না। রিট্রিটিং মনসুন থান্ডারস্টর্ম, কখনোই না। আমি তো বলছি যখন মৌসুমি আসছে, ওয়েস্টার্লি ডিস্টারবেন্স, না। সো সাডেন ইনক্রিজ ইন রেনফল ডিউ টু অ্যাডভান্সমেন্ট অফ মনসুন উইন্ড, একদম ঠিক, অপশন এ। মৌসুমি বায়ু প্রবাহ যখন ভারতবর্ষে ক্রমশ প্রবেশ করছে, তার প্রভাবে এই বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস কানেক্টস লে উইথ শ্রীনগর। তাহলে শ্রীনগরের সাথে লেকে কানেক্ট করছে কোন পাস? আমরা টাফ কোয়েশ্চেন আলোচনা করছি, শুধুই কি টাফ কোয়েশ্চেন থাকবে? একদমই না। একটা সেটে মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেন থাকে, সবার করার কোয়েশ্চেন থাকে, এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন। তাহলে শ্রীনগর লেকে কানেক্ট করছে কোন পাস? জোজিলা পাস। এবার এই বাকিগুলো কি কি? নাথুলা, এর অবস্থান কোথায় আমি প্রত্যেকটা বলে দেব, ম্যাক্সিমাম কোয়েশ্চেনে আমি তাই করে দিচ্ছি। তাহলে নাথুলার অবস্থান হচ্ছে সিকিমে, অ্যান্ড ইট কানেক্টস হুম? ইট কানেক্টস ইন্ডিয়া টিবেট। বোমডিলা, এটা কোথায়? বোমডিলা হচ্ছে অরুণাচলে, বোমডিলা হচ্ছে অরুণাচলে। এটা কাকে কানেক্ট করছে? অরুণাচলের সাথে লাসা, নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, টিবেটের লাসা। জোজিলা তো আমি বললাম। আর লিপু লেক উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডের সাথে কাকে কানেক্ট করছে? উত্তরাখণ্ডের সাথে টিবেট ধরে নেওয়া যেতে পারে, তাকে কানেক্ট করছে লিপু লেক। যারা যারা ভিশন WBCS এর সাথে এই যে কোয়েশ্চেন্স লেভেল দেখছো তোমরা, মোটামুটি এই ধরনের স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, তারা কিন্তু এই 60 ফুল মক টেস্ট এটাকে অ্যাভেল করতে পারো। কি কি ফেসিলিটিস তোমরা পাচ্ছ, এই কোর্স ফিচারে এটা পুরোটা লেখা আছে, PDF পাচ্ছ, টেলিগ্রাম গ্রুপের থ্রু দিয়ে এডিটোরিয়াল তোমরা পাবে, কম্পালসারি বাংলা ইংলিশ মক টেস্ট পাবে, ঠিক আছে।
এছাড়া পেপার 1 to 6 খুব ভালো করে কভার করা আছে। রিভিশন নোটস, ওয়ান লাইনার হিসেবে রিভিশন নোট, অর্থাৎ পরীক্ষার সময় যেটা সব থেকে ছেলে মেয়েদের গুরুত্বপূর্ণ, রিভিশন নোটটা সব থেকে গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট তোমরা এটাও এখানে পাচ্ছ। এছাড়া সায়েন্স টেকনোলজি জিকেসি এর কম্প্রিহেন্সিভ নোটস তোমাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে, কারণ ওই জায়গাটা ছেলে মেয়েদের খুব ভয়ের জায়গা, প্রচুর নাম্বার কম ওঠে ওই জায়গাটাতে, ঠিক আছে। পেপার 4 ওই জায়গাটা, ওটাও যাতে ঠিকঠাক হয় তার ব্যবস্থা করা হচ্ছে। ওকে, সো এই মোটামুটি আমরা এটা বলছি, এই বিষয়টার কথা আমরা উল্লেখ করছি। ওকে, সো লেট স্টার্ট। আমরা আবার পরবর্তী কোয়েশ্চেনে যাই। যাদের দরকার তারা একটুখানি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কোনটা? ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক আনাইমুদি আমরা পাই, তাই তো। ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক আমরা পাচ্ছি আনাইমুদি। এটা কোথায় অবস্থিত? এটা আনামালাইতে অবস্থিত, এটা আনামালাইতে অবস্থিত। আনাইমুদি ইজ দ্য কারেক্ট আনসার। দোদাবেতা কার সর্বোচ্চ শৃঙ্গ? নীলগিরি। মহাবালেশ্বর, এখান থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে, তাই তো। এবং আমরা যদি দেখি যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই মহাবালেশ্বর পিক। ক্লিয়ার? আশা করছি প্রত্যেকের কাছে বোঝা যাচ্ছে। Which one of the following soil is most suitable for cotton cultivation? কটন কাল্টিভেশনের জন্য কোন মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? এটার এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই আশা রাখি। ব্ল্যাক সয়েল কটন কাল্টিভেশনের জন্য গুরুত্বপূর্ণ। মেনলি এটার কী কী ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি? এটা আমাদের জোনাল সয়েল হিসেবে পরিচিত। জোনাল সয়েল অর্থাৎ আঞ্চলিক মৃত্তিকা নাম্বার 1। নাম্বার 2, এই মাটিকে বলা হয় সেলফ প্লগিং সয়েল, কারণ যখন এই মাটিতে ফাটল থাকে এই মাটি চাষ হওয়ার উপযুক্ত অবস্থা তৈরি করে দেয়, যাতে সহজেই প্ল বা যেটা লাঙল আমরা বলে থাকি সেই লাঙলকে পেনিট্রেট করানো যায়। সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা উল্লেখ করতে পারি। নেক্সট কি বলা হচ্ছে? এটাকে বলা হয় সেলফ মালচিং। সেলফ মালচিং, তাই তো। সেলফ মালচিং মানে কি? কারণ এর ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি বেশি, জল ধরে রাখতে পারে, হলো সেলফ মালচিং। এইগুলো মোটামুটি বলা যেতে পারে। এবং এই মাটিকে আবার আমরা রেগুর মাটি বলেও জানি, রেগাড়া থেকে এসছে, যার অর্থ হচ্ছে স্তরে স্তরে সৃষ্টি হওয়ার জন্য তৈরি হয়েছে, ঠিক। তাহলে ডেফিনেটলি কটন কাল্টিভেশনের জন্য আমরা ব্ল্যাক সয়েল পাচ্ছি। ল্যাটেরাইট মাটি স্পেসিফিক্যালি আর্দ্রক্রান্তীয় অঞ্চলে হয়। চাষবাস কিছু খুব একটা ভালো হয় না, তবে টি কফি কাল্টিভেশনের পারপাসে দক্ষিণ ভারতে দেখা যায়, কাজু বাদাম চাষের ক্ষেত্রেও দেখা যায়। রেড সয়েলে বিভিন্ন ধরনের যে তৈলবীজ সেটা চাষ হয়। আর অ্যালুভিয়াল সয়েল সব থেকে ফার্টাইল সয়েল, যে কোনো ধরনের খাদ্যশস্য কিন্তু ফসল আমরা এখানে চাষ হতে দেখি। দ্য করমন্ডল কোস্ট রিসিভস ম্যাক্সিমাম রেনফল ডিউরিং, এইটা 2024-এর যে প্রিলিমিনারি এক্সামিনেশন কিছুদিন আগে হয়ে গেল, হ্যাঁ, সেখানে কিন্তু জিজ্ঞাসা করেছিল। এরকমভাবে ছিল না, করমন্ডল কোস্ট কেন এটা বৃষ্টিপাতটা পায় জানো? করমন্ডল কোস্ট বৃষ্টিপাতটা পায় স্পেসিফিক্যালি প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর জন্য। এরকমভাবে যখন বায়ুটা বেরিয়ে যায় এরকমভাবে, তখন বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প গ্রহণ করে, এই জলীয় বাষ্প গ্রহণ করে সেখানে বৃষ্টিপাতটা ঘটায়। তাহলে ডেফিনেটলি আমরা এখানে লিখব দ্যাট ইজ রিট্রিটিং মনসুন। সামার মনসুনের দ্বারা বৃষ্টিপাত খুব একটা পায় না, যেহেতু পূর্বঘাট পার্বত্য অঞ্চলটা রয়েছে, গার্ড হয়ে যায়। এবার আরেকটা ঘটনা, এই পশ্চিম দিকটাতে এই রকম জায়গাটাতে পাঞ্জাব হরিয়ানা এই জায়গাটাতেও শীতকালীন বৃষ্টিপাত হয়। সেটা কেন হয়? এই পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে যে শীতকালীন বৃষ্টিপাতটা হয় সেটা হওয়ার পিছনে প্রধান কারণ কি? সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওকে, চলো নেক্সট
হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিভার্স অরিজিনেটস নিয়ার অমরকন্টক? অমরকন্টক থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? স্পেসিফিক্যালি এই জায়গাটার কথা যখনই বলবে আমি উল্লেখ করে দিই, মনে রাখবে এটা একটা রেডিয়াল ড্রেনেজ প্যাটার্নকে ফলো করে। রেডিয়াল ড্রেনেজ প্যাটার্নকে ফলো করে। কেমন? একটা মালভূমি অঞ্চল রয়েছে, এটা একটা মালভূমি অঞ্চল, পশ্চিম দিকে একটা নদী যাচ্ছে, উত্তর পূর্ব দিকে যাচ্ছে, এরকমভাবে নদী বেরিয়ে যাচ্ছে। তিনটে নদী আমি মেনশন করে দিচ্ছি অ্যাপ্রক্সিমেট। নর্মদা, সোন, এই সোন গিয়ে গঙ্গার সাথে মিট করছে, আর এখানে হচ্ছে মহানদী। যদি মহানদীর প্রমিনেন্ট লোকেশন এটা না, মহানদীর প্রমিনেন্ট লোকেশন ছত্তিশগড় প্লেটুর সিওয়া প্লেটু রিজিয়ন বলা যেতে পারে। তাহলে অমরকন্টক থেকে কাকে আমরা এখানে পাচ্ছি? দেখো নর্মদাকে আমরা পাচ্ছি, তাহলে নর্মদা আমরা আনসার নেব। এবং এটা রেডিয়াল প্যাটার্ন, কেন রেডিয়েট করছে বলে মনে হচ্ছে না, আমরা যদি দেখি এটা রেডিয়েট করছে, সেই কারণে এটাকে এরকম বলা হয়। এবার এখানে এই যে গোদাবরী, এটা উৎপত্তি লাভ করছে কোথা থেকে? নাসিকের কাছে ত্রিম্বকেশ্বর হিলের বা ত্রিম্বক প্লেটু থেকে উৎপত্তি লাভ করছে। কৃষ্ণা, মহাবালেশ্বর পিক থেকে উৎপত্তি লাভ করছে তাপি। এটা মধ্যপ্রদেশের বেতুল ডিস্ট্রিক্ট রয়েছে, এই বেতুল ডিস্ট্রিক্টের কাছে একটা স্প্রিং বা প্রসবন রয়েছে যার নাম হচ্ছে মুলতাই স্প্রিং। এই মুলতাই স্প্রিং থেকে উৎপত্তি লাভ করছে। ওকে, এক্ষেত্রে কারেক্ট আনসার হলো অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্ক লাইজ ইন দ্য ইস্টার্ন হিমালয়া? ইস্টার্ন হিমালয়াতে কোনটা অবস্থান করছে? করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত, তাহলে হিমালয়ের কোনো প্রসঙ্গই নেই। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, কিন্তু নামধাপা ন্যাশনাল পার্ক অবস্থিত অরুণাচলে। এবং অরুণাচল প্রদেশ ইস্টার্ন হিমালয়ান জোন, যে একটা বায়োডাইভার্সিটি হটস্পট জোন হিসাবে পরিচিত, এটা কিন্তু তার মধ্যে চলে আসছে। তাহলে ডেফিনেটলি নামধাপা ন্যাশনাল পার্ক আমরা এখানে আনসার হিসাবে পেয়ে যাব। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইকোসিস্টেমস জেনারেলি এক্সিবিট দ্য হাইয়েস্ট নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি? দেখো নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে কি? নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে হচ্ছে সামগ্রিকভাবে যে উপাদান এখানে রয়েছে তার মাধ্যমে উৎপাদন সব থেকে বেশি হয়, বায়োমাস উৎপাদন সব থেকে বেশি হয়। তাহলে ট্রপিক্যাল রেন ফরেস্ট, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আমরা এখানে সব থেকে বেশি পাবো, কারণ উষ্ণতা এবং আর্দ্রতা দুটোই সব থেকে বেশি আছে। এবং যেহেতু উষ্ণতার কথা বলছি, ইন্টেন্স সানলাইট রয়েছে, সেই কারণে এটা আমরা পাবো। বাকি আমরা যদি দেখি টেম্পারেট গ্রাসল্যান্ড বলো, তুন্দ্রা বলো, এগুলোর তুলনায় আমরা কিন্তু কম পেতে পারবো। এবং এই ডেজার্ট রিজিয়ন এবং তুন্দ্রা রিজিয়ন এরা সব থেকে কম পরিমাণে উৎপাদন করবে। নেক্সট, ইন অ্যান ইকোলজিক্যাল পিরামিড, তাহলে প্রথম কনসেপ্ট আমাদেরকে এখানে যেটা বুঝতে হবে, ইকোলজিক্যাল পিরামিড জিনিসটা কি। খুব সিম্পল ভাষায় যদি বলা হয়, ইকোলজিক্যাল পিরামিড মানে আমি শক্তির উৎপাদনের ভিত্তিতেই বলছি। যদি দেখি এই যে নিচের স্তর, ধরে নেওয়া যাক এটা হচ্ছে প্রথম শ্রেণীর বা উৎপাদক, এটা তারপর প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, এরকমভাবে যদি দেখি অন দ্য বেসিস অফ দেয়ার এনার্জি, শক্তির ভিত্তিতে সব থেকে বেশি কারা থাকবে, এরা থাকবে। বা যদি নাম্বারের ভিত্তিতে আমি ধরি, তাহলে এই উৎপাদকরা তো সর্বদা বেশি, এবং একদম সর্বোচ্চ খাদক যারা, এটা যদি সর্বোচ্চ খাদক হয়, এরা তো সব থেকে সংখ্যায় কম থাকবে। এটা তৈরি করলে এরকম পিরামিডের মতো লাগে, তাই এটাকে বলা হয় পিরামিড। এবং চার্লস এলটন সর্বপ্রথম এই পিরামিড ফরমেশনের কথা বলেন, এবং যে কারণে অনেকে এটাকে কি বলা হয়, যে কারণে এটাকে এলটোনিয়ান পিরামিড হিসাবে বলা হয়, যে কারণে এটাকে আমরা এলটোনিয়ান পিরামিড হিসাবে বলে থাকি। এবার এই পিরামিডের ক্ষেত্রে বলছে ইনভার্টেড হতে পারে। ইনভার্টেড মানে কি? এটা তো রেগুলার সাইজ, ইনভার্টেড মানে এই রকম হতে পারে। ওকে, সো কি কি হতে পারে? পিরামিড অফ নাম্বার ইনভার্টেড হতে পারে, হ্যাঁ হতে পারে। একটা ট্রি ইকোসিস্টেমের ক্ষেত্রে হতে পারে, ট্রি ইকোসিস্টেমের ক্ষেত্রে হতে পারে। তার কারণ কি? তার কারণ ধরে নেওয়া যাক এই ট্রি ইকোসিস্টেমে উৎপাদককে, ওই গাছটা একা, তাহলে এ হচ্ছে উৎপাদক, কিন্তু তার ওপর ভরসা করে বেঁচে থাকা প্রাণী একদম সর্বোচ্চ স্তরে
তারা তো সংখ্যায় অনেক হবে, পোকা মাকড় যারা বেঁচে আছে তার উপর ভরসা করে, গাছটার উপর ভরসা করে, তারা তো সংখ্যায় অনেক হচ্ছে, এটা হতে পারে। এরপর আমরা যদি দেখি, দ্যাট ইজ পিরামিড অফ বায়োমাস, বায়োমাসের পিরামিডও হতে পারে। ধরে নেওয়া যাক আমি এখানে এটার এক্সাম্পল দিলাম ট্রি ইকোসিস্টেমে, যদি বুঝতে না পারো কমেন্ট সেকশানে জানাবে, আমি আবার বলে দেবো। বায়োমাস কি হতে পারে, ধরো আমি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের কথা বলছি। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে এই যে যারা উৎপাদক হয় তাদের ওজন এবং সামগ্রিকভাবে যারা ভোগ করে তাদের ওজন পার্থক্য হতে পারে। জু প্ল্যাঙ্কটন, এই জায়গাটা তো জু প্ল্যাঙ্কটনদের কথা বলা হচ্ছে, আর এইটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটনের থেকে জু প্ল্যাঙ্কটনের পরিমাণ তো বাড়তেই পারে। তাহলে অন দ্য বেসিস অফ দ্যাট আমরা বলতেই তো পারি যে এদের ওজনটা বেশি, মানে বায়োমাসটা বেশি, এটা একদম হতে পারে। পিরামিড অফ এনার্জি, এটা কি কখনো ইনভার্টেড হতে পারে না, আমি একদম বড় বড় করে লিখে দিচ্ছি, নেভার, কখনো ইনভার্টেড হতে পারে না। কেন বলো তো? কারণ যে উৎপাদন করবে শক্তি সর্বদা তার কাছে বেশি থাকবে, এটা তো একদম ফ্যাক্ট। যে উৎপাদন করবে তার কাছে শক্তি সর্বদা বেশি থাকবে। তাহলে যত আমরা উৎপাদক স্তর থেকে ওপরের দিকে যাব, ভোক্তা স্তরের দিকে যাব, তত শক্তির পরিমাণ কমতে থাকবে। এবং আমরা জানি যে এই যে বিষয়টা, আমরা এখানে স্টেজ ধরে নিই, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1-এ যদি 100 ইউনিট থাকে, স্টেজ 2-তে সেটা যাবে 10 ইউনিট, স্টেজ 3-তে সেটা যাবে 1 ইউনিট। এটাকে আমরা 10% ল বলে জানি, এটাকে আমরা 10% ল বলে জানি, লিন্ডেম্যানের 10% সূত্র। তাহলে ডেফিনেটলি বায়োমাস, এনার্জির পিরামিড কখনো ইনভার্টেড হবে না। তাহলে 3 এটাকে আগে বাদ দাও, 1ও হতে পারে, 2ও হতে পারে। তাহলে আমরা দুটো আনসার হিসেবে নেব, 1 এবং 2। সো কারেক্ট আনসার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে যাব, হুইচ অফ দ্য ফলোইং ইকোলজিক্যাল কনসেপ্টস এক্সপ্লেন্স ওয়াই no two species occupying the same niche can coexist indefinitely in a stable ecosystem। অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে যে কোনো একটা ইকোসিস্টেমে একই নিশেতে কোএক্সিস্টেন্স হতে পারে না। তার কারণ কি? একই নিশেতে কোএক্সিস্টেন্স কেন হতে পারে না জানো? এটা একজন বিখ্যাত ব্যক্তি ছিল গজ, তার একটা ল, মানে তারা একই রকম জীবনযাপন করবে, একই রিসোর্সের ওপর বেস করে বাঁচবে, তারা একসাথে কখনো থাকতে পারে না, লং টার্মে এটা থাকতে পারে না, এই কোএক্সিস্টেন্স হয় না। তাহলে এটাকে বলবো কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। এজ এফেক্ট কি? দুটো ভিন্ন ধরনের বায়োম রয়েছে, এদের মাঝখানের এই যে অংশটা, এই অংশটাতে তো ট্রানজিশন জোন, যেটাকে আমরা ইকোটোন বলি, আমরা ইকোটোন বলি তো এই জায়গাটাকে ট্রানজিশন জোন। তাহলে এই ট্রানজিশন জোনেতে আমরা কি পাবো? এই ট্রানজিশন জোনেতে আমরা বিভিন্ন ধরনের যে ডাইভার্সিটি সেটা বেশি পাবো। এই যে ডাইভার্সিটি বেশি পাওয়া, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় এজ এফেক্ট। এই ডাইভার্সিটি বেশি হওয়াকে বলা হয় এজ এফেক্ট। এবং এখানে যে স্পেসিসগুলো থাকে তাদেরকে বলা হয় এজ স্পেসিস। তাহলে এজ এফেক্ট এবং এজ স্পেসিস বোঝা গেল জিনিসটা কি হলো। নেক্সট আমরা যদি দেখি, আরেকটা বিষয় এখানে কি বলা হচ্ছে, এজ এফেক্ট এজ স্পেসিস হলো, এটা তো আমি বুঝিয়ে দিলাম। ইকোলজিক্যাল সাকসেশন, দেখো কোনো একটা জায়গাতে প্রাথমিকভাবে যদি দেখা যায় গুল্ম জন্মাতে পারে, অ্যালগি ট্যালগি জন্মাতে পারে, মানে প্রাণ জাস্ট জন্মাচ্ছে, সেখান থেকে শুরু করে এরকম ছোট থেকে শুরু করে একটা বিশাল বনভূমি তৈরি হলো উইথ ডিউ রেসপেক্ট টু টাইম। ডেফিনেটলি আমি বলতে চাইছি রেসপেক্ট টু টাইম। ধরো তুমি কোনো একটা বাড়িতে গেলে বসবাস করতে, সেখানে কোনো কিছু ছিল না, এবার ওই বাড়ির ছাদে তুমি একটা বাগান তৈরি করলে, শুরু করলে, আস্তে আস্তে তুমি এই বাগানটা দেখলে কিছুই ছিল না, একটা দুটো গাছ বসালে, এরকম করতে করতে গোটা বাগান জুড়ে একটা দুর্দান্ত, তুমি মানে গোটা ছাদ জুড়ে একটা দুর্দান্ত বাগান করে ফেলে, তাহলে আমি সেটাকে ধরতে পারি পরিপূর্ণতা লাভ করলো। তাহলে তখন আমরা তাকে বলবো ক্লাইম্যাক্স, ঠিক আছে? আর এই অবস্থাটাকে আমরা বলবো পায়োনিয়ার। এবার এই পায়োনিয়ার মানে সূত্রপাত থেকে ক্লাইম্যাক্স মানে একদম চরম পর্যায়ে, এই যে যাত্রাপথটা, এইটাকে বলা হয় সাকসেশন। এটাকে বলা হয় সাকসেশন বা ক্রম উত্তরণ। ওকে, অ্যান্ড বাকিগুলো তো আমি বলে দিলাম, অপশন বি কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল।
আচ্ছা, মিনিমাম ভায়াবল পপুলেশন মানে এটা বলা যেতে পারে যে কোনো একটা জায়গায় একটা পার্টিকুলার সিস্টেম, ইকোলজিক্যাল সিস্টেম বলো বা কিছু চালু থাকতে গেলে যে ন্যূনতম সংখ্যাটা আমার প্রয়োজন তার কথা বলা যেতে পারে, যাকে আমরা ফিড করাতে পারবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18-এ কি বলা হচ্ছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ইকোলজিক্যাল সাকসেশন। দেখো অলরেডি আমি কনসেপ্টটা তোমাদেরকে পড়ালাম, এই কারণে এক্সপ্লেনেশন দরকার। প্রাইমারি সাকসেশন বিগিনস অন আ প্রিভিয়াসলি আনঅকুপাইড সারফেস, একদম ঠিক। অর্থাৎ এই যে জায়গাটাতে কিছু ছিল না, প্রাথমিকভাবে জীবের ক্রম উত্তরণ শুরু হলো, এটাকে বলা হয় প্রাইমারি সাকসেশন হলো। আর একটা সাকসেশন আছে সেকেন্ডারি, সেটা কি, ধরো এই যে গাছপালা তোমার হয়ে গিয়েছিল, পুরোপুরো একটা বন করে ফেলেছিলে তুমি, ঠিক আছে, এবার এইটাকে কোনো কারণে এইটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে এইটা হওয়ার পর আবার নতুন করে যদি প্রথমে একটা অ্যালগি বা একটা শ্যাওলা বা ছোট গাছ, সেখান থেকে আবার একটা বড় বনভূমি তৈরি করো, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেকেন্ডারি। কারণ একবার যেখানে প্রাণের অস্তিত্ব ছিল না, প্রাণের অস্তিত্ব তৈরি করে সেই জায়গাটাকে একটা পরিপূর্ণ এনভায়রনমেন্ট তৈরি করা, আবার সেইটা নষ্ট হয়ে গিয়ে এগেন যেখানে প্রাণের অস্তিত্ব একবার ছিল কিন্তু পুনরায় তৈরি হচ্ছে সেই যে জায়গাটা, এটাকে তৈরি করা, এই দুটোকেই আমরা বলছি প্রাইমারি এবং সেকেন্ডারি যথাক্রমে। তাহলে প্রাইমারি সাকসেশন বিগিনস অন আ প্রিভিয়াসলি আনঅকুপাইড সার্ফেস, একদম সারফেস, ঠিক কথা। সেকেন্ডারি সাকসেশন প্রসিডস ফাস্টার দ্যান প্রাইমারি সাকসেশন, একদম ঠিক, বলা যেতেই পারে। কারণ আগে যেখানে প্রাণ ছিল না সেই জায়গাতে নতুন করে প্রাণের সঞ্চার ঘটালে সময় লাগে, কিন্তু যেখানে প্রাণ একবার এসে নষ্ট হয়ে গেছে কোনো কারণে, সেই জায়গাতে যদি এটা চলতে থাকে অত তাড়াতাড়ি, মানে অত দেরিতে কিছু হয় না, তাড়াতাড়ি হয়। আচ্ছা, এবার কি বলছে, সয়েল ফরমেশন ইজ অ্যাবসেন্ট থ্রু আউট দ্য প্রাইমারি সাকসেশন। প্রাইমারি সাকসেশনের যে সময়কাল, সেখানে মৃত্তিকার গঠন হবে না, সেখানে মৃত্তিকার গঠন হবে না। না, এটা বাজে কথা, মৃত্তিকার গঠন হবে না কেন, হতেই পারে। অ্যাবসেন্ট বলে দিয়েছে, কম বেশি তো কিছুই বলেনি, আবার অ্যাবসেন্ট বলে দিয়েছে, না এটা হবে না, 3 নম্বরটা হবে না। 1 আর 2, কেননা মাটি তৈরির প্রক্রিয়া চলতে থাকবে, শুরু হবেই, ঠিক আছে। নেক্সট 19, দ্য ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান ট্রফিক লেভেল টু নেক্সট ইজ অ্যাপ্রক্সিমেটলি গভর্ন বাই, অলরেডি আই হ্যাভ মেনশনড হিয়ার। দেখো S1 S2 S3 বলে আমি বলেছিলাম, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা পরিবেশ বিজ্ঞানের ভাষায় উল্লেখ করে থাকি অ্যাজ 10% ল, লিন্ডেম্যানস 10% ল, শক্তি প্রবাহের নীতি, অপশন সি। গজ রুল, কম্পিটিটিভ এক্সক্লুশন রুল আমি পড়লাম। নেক্সট এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য অ্যাবভ আর অ্যামং দ্য মোস্ট প্রোডাক্টিভ ন্যাচুরাল ইকোসিস্টেম অন দ্য আর্থ, সব থেকে বেশি প্রোডাক্টিভ ন্যাচুরাল ইকোসিস্টেম কোনটা। ন্যাচুরাল ইকোসিস্টেম প্রোডাক্টিভ মানে যেখানে উৎপাদন, শক্তি উৎপাদন আমরা বেশি পাবো, তার কথা বলা হচ্ছে। ওকে, আচ্ছা এখানে আরেকটা আমি বলে দিই, এই যে অ্যালেন্স রুল, এটা পরবর্তীতে আমারই কথা রাখা হবে না যে আমি বলে দিলাম না। অ্যালেন্স রুলে কি বলা হয়, যে যারা কোল্ডার ক্লাইমেটে থাকে, অর্থাৎ শীতল জলবায়ুতে যারা থাকে, তাদের হাতের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য ছোট হয়, যারা গরম জায়গায় থাকে তাদের বাহুর দৈর্ঘ্য বড় হয়, ঠিক আছে। আর একটা এই বার্গম্যান রুলে কি বলা হচ্ছে, যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে, ঠিক আছে, পপুলেশন সাইজ মূলত শীতকালীন অঞ্চলগুলিতে আমরা দেখতে পাই বেশি, এবং গরমকালের অঞ্চলগুলিতে পপুলেশন সাইজ আমরা তুলনামূলক কম দেখতে পাই, এটা বার্গম্যান রুলে বলা হচ্ছে। আর অ্যালেন্স রুলে ওই লিম্ব সাইজ, এই দুটো বিষয় উল্লেখ করা হচ্ছে। চলো এবার এই কোয়েশ্চেনটা দেখি যে কোথায় আমরা প্রোডাক্টিভ ন্যাচুরাল ইকোসিস্টেম পেয়ে যাব। এবার দেখো এখানে যেটা বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু অপশন যদি আমরা দেখি, ম্যানগ্রোভ ইকোসিস্টেমেও আমরা ভালো দেখতে পাই, হ্যাঁ, তারপর ট্রপিক্যাল রেনফরেস্ট ইকোসিস্টেমেও আমরা ভালো দেখতে পাই। এখানে চারটেতেই হবে, এখানে চারটেতেই হবে, 1 2 3 4 প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাবো, কম বেশি হতে পারে, ঠিক আছে, এনপিপির মধ্যে পার্থক্য থাকতে পারে, বাট প্রত্যেকটাতেই হবে। মোস্ট প্রোডাক্টিভ ন্যাচুরাল ইকোসিস্টেম অন দ্য আর্থ। এবার মোস্ট প্রোডাক্টিভ যদি বলা হয়, আমাকে তো বলে দেওয়া হয়নি যে কতগুলো তুমি চুজ করবে, যদি মোস্ট প্রোডাক্টিভ বলে তাহলে এখানে আমরা 3 নেব, মোস্ট প্রোডাক্টিভ, ঠিক আছে। আদারওয়াইজ আমরা সব কটাতেই কিন্তু ভালো প্রোডাক্টিভিটি দেখতে পাই। যাই হোক, এই ছিল আজকের সেশনের 20টা কোয়েশ্চেন। আশা করব তোমাদের প্রত্যেকের এই 20টা কোয়েশ্চেন ভালো লাগবে, এবং ভালো লাগার থেকেও বড় কথা,
এই 20টা কোয়েশ্চেন কিন্তু তোমরা যদি ভালোভাবে দেখো, অন্য কোয়েশ্চেন আমি যেমন কিছু প্রশ্ন দেখলে তোমাদের দেখালাম যে হয়তো ব্যাখ্যা করে গেছি জাস্ট সেটা, তার পরবর্তীতে একটা প্রশ্ন আসছে ওইটার সাথে রিলেটেড, এরকমভাবে কিন্তু প্রশ্নগুলো সেট করা হয়, কাজে লাগবে এগুলো। ঠিক, যদি গুরুত্বপূর্ণ কিছু বলার থাকে, যদি মনে হয় যে স্যার কোনো কোয়েশ্চেন বুঝতে পারলাম না বা কিছু, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টিল দেন ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।